আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের এসএসসি ফিজিক্স দশম অধ্যায় স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ যে চ্যাপ্টার সেটার এমসিকিউ ভিডিও নিয়ে হাজির। আমরা ধারাবাহিকভাবে ভিডিও করতেছি, তোমরা জানো, এবং প্লেলিস্টে তোমরা সেটা পেয়ে যাবে। তোমরা চ্যানেলটা চেক করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলোর জন্য। কোয়েশ্চেন হচ্ছে যে 10 কুলম্ব ও -10 কুলম্ব আধান ধারণকারী দুইটি গোলক যে বলে পরস্পরকে আকর্ষণ করে সেই বলের নাম কি? ওয়েল, আমরা জানি যে চার্জ, একটা চার্জের সাথে, সেটা ধনাত্মক আর ঋণাত্মক হোক, তারা একজন আরেকজনের সাথে যে আকর্ষণ বা বিকর্ষণ বলে আবদ্ধ থাকে সেই বলের নাম হচ্ছে তড়িৎ চুম্বক বল। মাই ডিয়ার স্টুডেন্টস, ইংলিশে আমরা এটাকে বলি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, বা এটাকে তুমি বলবো তড়িৎ চুম্বক বল। চুম্বক বল না মাই ডিয়ার স্টুডেন্টস, চাঁদের মধ্যে চার্জ, এরা হচ্ছে জাস্ট স্ট্যাটিক চার্জ, তাই এদের মধ্যে কোনো চুম্বক বল কাজ করবে না। মুভিং চার্জ হলে সেটা আলাদা কথা। দুর্বল নিউক্লিয় বল না, এখানে তো নিউক্লিয়াসের কোনো প্রশ্নই আসে না। সবল নিউক্লিয় বল না, এটা সবল নিউক্লিয় বল শুধুমাত্র নিউক্লিয়াসের ভিতরে কাজ করে, সো সেই প্রশ্ন কিন্তু এখানে কোনোভাবেই আসবে না। সুতরাং এটার উত্তর হবে ক নাম্বারটা। চলো নেক্সট কোয়েশ্চেনটা, দুটি আধানের মধ্যকার তড়িৎ বল, দুটি আধানের মধ্যকার তড়িৎ বল কিসের উপর ডিপেন্ড করে? আধান দুটির মধ্যকার প্রকৃতির উপর নির্ভর করে। উত্তর ইয়েস, তা প্রকৃতির উপর নির্ভর করে। প্রত্যেক আধান প্রত্যেকটি আধান দ্বিগুণ করলে তড়িৎ বল 8 গুণ হবে। না মাই ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেকটা আধান দ্বিগুণ করলে তড়িৎ বল হবে 4 গুণ। আমি একটু পরে হোয়াইট বোর্ডে গিয়ে তোমাদেরকে দেখাবো কেন। আধান দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে তড়িৎ বল 4 গুণ হবে। ইয়েস, এটা সত্য। আধান দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে তড়িৎ বল 4 গুণ হবে, তোমরা এটা মাথায় রাখো। প্রথম কথা, এটা তো চেক করার দরকার নাই, তোমরা জানো যে আধান দুটির প্রকৃতির উপর নির্ভর করে। আমি তোমাদেরকে ফর্মুলাটা একটু লিখেছি যাতে তোমাদের মাথায় থাকে। দেখো, আমি ফর্মুলাটা লিখে দিছি যে ফোর্স, ইলেকট্রিক যে ফোর্স, সেই ফোর্সটা ডিপেন্ড করে হচ্ছে কে মানে মাধ্যমের উপর ডিপেন্ড করে। কে আমরা বলি হচ্ছে কুলম্বের ধ্রুবক, কিন্তু এই কুলম্বের ধ্রুবকটা আসলে কোন মাধ্যমে এই চার্জগুলো রাখা সেটার উপর ডিপেন্ড করে। সুতরাং এক নম্বর উত্তর ঠিক আছে। প্রত্যেকটা আধান দ্বিগুণ করলে তড়িৎ বল 8 গুণ হবে, এই কথাটা কি সত্য না মিথ্যা? মাই স্টুডেন্টস, এটা অবশ্যই মিথ্যা। কারণ তুমি যদি এই Q1 কে দ্বিগুণ করো এবং Q2 কেও দ্বিগুণ করো, তাহলে 2 এ গুণ করলে হয় 4, তোমার তো 8 গুণ তো হয় না। মাই স্টুডেন্টস, আধান দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে তড়িৎ বল 4 গুণ হবে। এটা হচ্ছে সত্য না, কারণ দেখো, সরি, এটা সত্য, অবশ্যই সত্য। কারণ আধান দুটি যদি মধ্যবর্তী দূরত্ব তুমি এটাকে যদি দ্বিগুণ করে ফেলো, তাহলে কিন্তু এটা স্কোয়ার থাকার কারণে 4 গুণ হয়ে যাবে। নিচে যদি 4 গুণ হয়, তার মানে বল কিন্তু 4 গুণ কমে যাবে। ঠিক আছে? সো এখানে একটা বিষয় যে আমি কিন্তু এই টাইপের কনসেপ্টের আমি আরো ভিডিও করছি, আগেও এমসিকিউ ভিডিও করছি, সেগুলো তোমার প্লে লিস্টে পেয়ে যাবে। চলো এরপরে আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই। আসলে আমি চাইছিলাম এটা হোয়াইট বোর্ডে দেখাইতে, কিন্তু আমি ভাবলাম যে আচ্ছা, এটা দিয়ে হয়তো বা তোমরা বুঝতে পারবা, যদি না বুঝতে পারো আমাকে জানাবা। চলো নেক্সট কোয়েশ্চন আমরা চলে যাই। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এই কোয়েশ্চেনটা, আধান দ্বয়ের মধ্যবর্তী বলের মান কত? তোমাকে এখানে 20 কুলম এবং হচ্ছে এটা 30 কুলম্বের দুইটা আধান দেওয়া আছে। তুমি বসাও এখানে 20 কুলম ইন্টু 30 কুলম, আর তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2। এই যে 2 বসাবে এখানে, তাহলে 2 এর উপর স্কোয়ার দিবা, কারণ ডি এর উপর স্কোয়ার আছে কিন্তু। আর কে এর মান মানে কুলম যে ধ্রুবক, সেটার মান হচ্ছে 9 × 10⁹। সুতরাং এটা হিসাব করলে তুমি পাবা, এটা ক্যালকুলেটরে তুমি হিসাব করে ফেলতে পারবা ইজিলি। সো এই কোশ্চেনটা কঠিন না। পরবর্তী কোশ্চেন কি, আধান দ্বয়ের মধ্যবর্তী বল 8 গুণ হবে যদি, দেখো আধান দুইটা, এই দুইটা আধান দুইটার মধ্যবর্তী বল কখন 8 গুণ হবে? যখন এদের মধ্যবর্তী দূরত্ব 8 গুণ হয়। কথা তো এটা কি সত্য মাই ডিস্টেন্স, কি মনে হয়? আমরা একটু পরে হোয়াইট বোর্ডে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করব। দেখো, আধান দুটার মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক আছে, তাই না? সরি, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তো বর্গ, তার মানে যদি মধ্যবর্তী দূরত্ব 8 গুণ হয়, তাহলে 8 এর উপর স্কোয়ার করলে 64 গুণ ছোট হয়ে যাবে বলের মান। বলের মান 64 গুণ ছোট হয়ে যাবে। আধান দ্বয়ের মধ্যবর্তী বল 8 গুণ হবে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস উল্টা 64 গুণ ছোট হয়ে যাবে, 64 টাইমস স্মলার হয়ে যাবে। সুতরাং এক নাম্বারটা মোটেও হবে না। একটি আধান দ্বিগুণ অপরটি 4 গুণ যদি করো, তাহলে কি 8 গুণ হবে কিনা? ইয়েস মাই ডিয়ার স্টুডেন্টস, যদি এটাকে তুমি একটাকে করে দ্বিগুণ আর এটাকে 4 গুণ করে, 2 আর 4 গুণ করলে হবে 8 গুণ। সুতরাং 8 গুণ হয়ে যাবে। আধান দ্বয়ের গুণফল দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক যদি করো, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আধান দ্বয়ের গুণফল দ্বিগুণ করা বলতে বোঝায় যে ধরো তোমার এই Q1 এই Q2 এই দুইটার যে গুণফল, এটাকে তুমি জাস্ট 2 গুণ করলা, আর তোমার দূরত্বকে তুমি হচ্ছে কত টোটাল 2 দিয়ে ভাগ করে দিলা ডি কে, তাহলে কিন্তু 8 গুণ হয়। এটা তুমি আমি তোমাকে একটু হোয়াইট বোর্ডে গিয়ে দেখাই যে আমি এই Q1 Q2 কে এটাকে আমি 2 দিয়ে গুণ করব, আর এই ডি কে আমি অর্ধেক করে ফেলবো, করে তোমাকে দেখাবো যে আসলে এটা 8 গুণ হয় কিনা।
দেখো আধান দ্বয়ের গুণফল কিন্তু তোমাকে দ্বিগুণ করতে বলছে, আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে অর্ধেক করতে বলছে। চলো আমরা একটু হোয়াইট বোর্ডে কি এটা দেখি। স্টুডেন্টস দেখো, ওদের কথা মতো আমরা যদি এটাকে দ্বিগুণ করি তাহলে নতুন আমার যে ফোর্স হবে সেই ফোর্সটা হবে কে ইনটু, এটাকে আমরা দ্বিগুণ করে ফেলি। চলো তাহলে এই যে দ্বিগুণ করে ফেলছি, প্রত্যেকটাকে দ্বিগুণ করতে বলে নাই, বলছে শুধুমাত্র আধান দ্বয়ের গুণফলকে দ্বিগুণ করতে। তার মানে Q1 এবং Q2 এই দুটো, এটার যে গুণফলটা এটাকে শুধু দ্বিগুণ করতে বলছে। আর তোমাকে বলছে দূরত্বকে অর্ধেক করতে। দেখো দূরত্ব যা আছে তাকে তুমি অর্ধেক করে ফেলো, এই যে তার উপর বর্গ দাও। এখন চলো এটা কি 8 গুণ হয় কিনা আমরা চেক করি, এটা কি f এর 8 গুণ হয় কিনা। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা k আছে, এখানে একটা 2 ইনটু Q1 Q2 আছে, আর নিচে আছে তোমার r/2। সো এটাকে আমরা লিখতে পারি r² / 4 লিখতে পারি, তাই না? r এর উপর স্কয়ার আছে আর 2 এর উপর স্কয়ার আছে। সো 2 এর উপর স্কয়ার থাকলে হবে 4। এখন এই 4টা এটা কিন্তু উপরে চলে যাবে, 4টা উপরে চলে যাবে, 8 হয়ে যাবে। দেখো তুমি কিভাবে 8 হয়, k ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই r² হয়ে গেল, আর এই 2 আর 8 গুণ আকারে 8 হয়ে গেল। দেখতে পাচ্ছ মাই ডিয়ার স্টুডেন্টস এটা কিভাবে 8 হয়ে গেল। চলো এখন আমরা একটু দেখি যে এটা কি 8 গুণ কিনা। এখন তুমি দেখো এটা এটা আসলে কি মাই ডিয়ার স্টুডেন্টস, এটাই তোমার কিন্তু f এর মান। সুতরাং তুমি বলতে পারো যে এটা হচ্ছে হবে 8 ইনটু f। তার মানে তোমার f প্রাইমের ভ্যালু হয়ে গেল, f প্রাইমের ভ্যালু হয়ে গেল 8f, তাই না? তার মানে তোমার যে অরিজিনাল যে ফোর্স ছিল, কুলম্ব বল ছিল, সেটা 8 গুণ ঠিকই পেয়ে গেলা। তার মানে ওদের যে 3 নাম্বার অপশন সেটা সঠিক, 3 নাম্বার অপশনটা হচ্ছে, এটা হচ্ছে সত্য। ওদের হচ্ছে 3 নাম্বার অপশনটা হচ্ছে সত্য। আশা করি তুমি বুঝতে পেরেছো। চলো এখন আমরা আচ্ছা আবার ফিরে যাই। তাহলে আশা করি এখন তুমি বুঝতে পেরেছো কেন 2 এবং 3 নাম্বার অ্যান্সার হবে। তার মানে তোমার এটাই কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে গ। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পেরেছো। ওদের ব্যাখ্যাটাও তুমি একটু দেখে নিতে পারো। দেখো আমি তোমাকে একটু ওদের ব্যাখ্যাটাও দেখাই। ওকে, এই যে দেখে নিলে। এখন চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট কোশ্চেনটা খুবই খুবই চমৎকার। দেখো তোমাকে দুইটা চার্জ দিচ্ছে, একটা হচ্ছে 90 কুলম, একটা হচ্ছে 40 কুলম, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 100 সেন্টিমিটার, এবং তাদের মাঝখানে একটা পয়েন্ট আছে সি। কুমিল্লা জেলা স্কুলের প্রশ্ন। বস্তুদ্বয়ের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান কি? তুমি এটা জানো যে এই সূত্র দিয়ে তুমি এর আগে আমরা একটা ম্যাথ করছি, অনেকগুলো ম্যাথ করছি অ্যাকচুয়ালি। সো তুমি জানো যে এটা কিভাবে করতে হয়। কে এর মান হচ্ছে 9 × 10⁹, Q1 এর মান হচ্ছে 90, Q2 এর মান হচ্ছে 40 ডিভাইড বাই r, আর তাদের মাঝখানে ডিসটেন্স হচ্ছে 100 সেন্টিমিটার, মানে হচ্ছে 1 মিটার। এই যে 1 মিটার তুমি বসাবা, উত্তর তুমি ক্যালকুলেটরে বের করে ফেলবে। পরের কোশ্চেন, সি নিরপেক্ষ বিন্দু হলে কোনটি সঠিক? মাই ডিয়ার স্টুডেন্ট, সি বিন্দুটা যদি নিরপেক্ষ হয় তাহলে কোনটা সঠিক এটা বোঝার জন্য চলো আমরা আবারও একটু হোয়াইট বোর্ডে চলে যাই। তার জন্য তোমাকে এই চিত্রটা একটু মাথায় রাখতে হবে। দেখো এটা 90 কুলম, এটা 40 কুলম, এখানে সি বিন্দু, এখানে 100 সেন্টিমিটার। এই যে চিত্রটা আমি আবারও হোয়াইট বোর্ডে আঁকবো। আশা করি তুমি চিত্রটা বুঝতে পারছো। মাই ডিয়ার স্টুডেন্টস দেখো, এই যে সি বিন্দুটা হচ্ছে সেই নিরপেক্ষ বিন্দু, এই যে আমি চিত্রটা পুরোটা আঁকছি। এখন দেখো এই সি বিন্দু থেকে, ধরো এ বিন্দু থেকে সি বিন্দু, এই দূরত্বটা হচ্ছে আমাদের এক্স মিটার। ঠিক আছে, এটা হচ্ছে এক্স মিটার। তাহলে এইটুকু কতটুকু হবে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এইটুকু কতটুকু হবে? পুরোটা যদি হয় 1 মিটার আর এটা যদি হয় এক্স মিটার, তাহলে 1 মিটার থেকে তুমি এক্স মিটার বাদ দিলে এটুকু পাবা। তাহলে এটা হবে 1 মাইনাস এক্স মিটার, এটা হবে 1 মাইনাস এক্স মিটার। আশা করি বুঝতে পেরেছো। এখন সি বিন্দু বলছে তোমার নিরপেক্ষ বিন্দু। নিরপেক্ষ বিন্দু মানে কি মাই ডিয়ার স্টুডেন্টস? নিরপেক্ষ বিন্দুতে তোমার ইলেকট্রিক প্রাবল্যের মান সমান। নিরপেক্ষ বিন্দুতে ইলেকট্রিক প্রাবল্য মান হচ্ছে সমান হবে। আমি একটু তোমাকে বুঝিয়ে বলি। দেখো এ বিন্দু একটা পজিটিভ চার্জ, তাই সেটার ইলেকট্রিক ফিল্ডের হবে হচ্ছে আউটওয়ার্ড। একটা পজিটিভ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড সবসময় আউটওয়ার্ড হয়। তাহলে এই দিকে এ বিন্দুর ইলেকট্রিক ফিল্ড এইদিকে কাজ করতেছে, E1। ঠিক আছে, আবার দেখো তোমার এই যে একটা বি বিন্দুতে একটা চার্জ আছে 40 কুলম, এটা একটা পজিটিভ চার্জ, তাই এটার ইলেকট্রিক ফিল্ড কাজ করতেছে এইদিকে কাজ করতেছে। এই যে E1 আর E2 এই দুইটা ইলেকট্রিক ফিল্ড একজন আরেকজনকে ক্যান্সেল করে ফেলবে, ব্যালেন্স করে ফেলবে সি বিন্দুতে। শুধুমাত্র সি বিন্দুতে তারা একজন একজনকে ব্যালেন্স করে ফেলবে। এই বিন্দুগুলোতে E1 এর ইনফ্লুয়েন্স বেশি, এই বিন্দুগুলোতে E2 এর ডমিনেন্স বেশি। কিন্তু এই যে সি পয়েন্ট, সেখানে দুইজনই ঢিসুম ঢিসুম করে তারা দুইজন একজন একজনকে নিষ্ক্রিয় করে ফেলে। সেজন্য E1 = E2। আর তোমরা জানো E এর ফর্মুলা হচ্ছে E = 9 × 10⁹ Q/r²। ঠিক আছে, Q/r², এটা তোমাদের ফর্মুলা বইতেই দেওয়া আছে। তাহলে তুমি এখানে বসাও 9 × 10⁹, 9 × 10⁹ কিউ বলতে দেখো E1 এর জন্য হচ্ছে কে দায়ী? 90 কুলম দায়ী, বাই সি, সরি r², আর মানে হচ্ছে এই ডিসটেন্সটা। ঠিক আছে, এই ডিসটেন্সটা। আর দেখো E2 এর জন্য কে দায়ী? E2 এর জন্য দায়ী হচ্ছে এই যে তোমাদের 40 কুলম দায়ী E2 এর জন্য। তাহলে এখানে লেখো 40 কুলম, 40, আর ডিসটেন্স কত হবে? ডিসটেন্স হচ্ছে 1 - x হবে,
1 মাইনাস এক্স, এর উপর একটা স্কোয়ার দিয়ে দিতে হবে, কারণ এখানে যেহেতু স্কোয়ার আছে। এখন আমাদের কাজ হচ্ছে এটা হিসাব করা। তার আগে প্রথমে ঘেচাং ঘাচাং করে দুটো কেটে ফেলো। তারপর তোমার কাছে আছে, দেখো এখানে আছে এক্স স্কোয়ার, এটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে এখানে 90 আছে, 90 নিচে 40 নিয়ে আসো, আর এক্স স্কোয়ারকে ওইখানে নিয়ে যাও, এই যে, ঠিক আছে। এখন দেখো এই 0 0 কাটা গেল, তাহলে এটা হবে 9/4, 9/4, আর এখানে হয়ে গেল একটা কমন পাওয়ারের উপর নিয়ে যাও, এই যে এভাবে লেখো, হোল স্কোয়ার লেখো। কেন এভাবে লেখা যায়? কারণ হচ্ছে তো এটার উপর স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার আছে, সুতরাং এই দুইটাকে একসাথে ভাগ আকারে লিখে হোল স্কোয়ার দিয়ে দাও। এখন আমরা যেটা করব, আমরা এই যে স্কোয়ারকে এপাশে দিয়ে দিব, তাহলে এটা হয়ে যাবে বর্গমূল। তাহলে বর্গমূল করলে এটা হয়ে যাবে x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, আর এদিকে হয়ে যাবে, দেখো এটা স্কোয়ার রুট হয়ে যাবে এভাবে, স্কোয়ার রুট অফ 9/4, আর 9/4 স্কোয়ার রুট করলে হয় 3/2, তাহলে এটা হয়ে যাবে x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। দেখতে পাচ্ছ এমসিকিউটা মনে হচ্ছে একটা সিকিউ কোশ্চেনের মতোই হয়ে গেছে। যাই হোক, x এর সাথে এই 2 কে গুণ করো, এটা হবে 2x, আর এই 3 এর সাথে 1 মাইনাস এক্স কে তুমি গুণ করো, তাহলে এখানে তুমি পাবে হচ্ছে 2x, আর এখানে পাবে হচ্ছে 3 মাইনাস 3x। এখানে এক পাশে নিয়ে আসলে এটা হয়ে যাবে 5x ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 3/5। ক্যালকুলেটর হিসাব করলে এটা পাবে হচ্ছে 0.6 মিটার, আর 0.6 মিটার মানে হচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে x ইকুয়াল টু হয়ে গেল তোমার 60 সেন্টিমিটার। রিমেম্বার x বলতে কি ছিল? x বলতে ছিল এইটুকু দূরত্ব ছিল হচ্ছে 60 সেন্টিমিটার। তার মানে এসি হচ্ছে 60 সেন্টিমিটার, সুতরাং এসির ভ্যালু হচ্ছে 60 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারতেছো। আর এই বিসির ভ্যালু হচ্ছে তোমার কত হবে? এটা যদি 60 হয়, পুরোটা যদি 100 হয়, তাহলে বিসির ভ্যালু হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে তোমাকে মনে রাখতে হবে এসি হচ্ছে 60 সেন্টিমিটার, বিসি হচ্ছে 40 সেন্টিমিটার। আবারও বলি, এসি হচ্ছে 60 সেন্টিমিটার, বিসি হচ্ছে 40 সেন্টিমিটার। এবার চলো তোমার বইতে ফিরে যাই। সুতরাং এখন যদি তুমি একটু অপশনগুলোর দিকে তাকাও, অপশনগুলোর দিকে তাকালে দেখবা যে এসির মান হচ্ছে 60 সেন্টিমিটার হচ্ছে ঘতে দেওয়া আছে, আর আর বিসির মান হচ্ছে তোমার দেওয়া আছে কত? বিসির মান দেওয়া আছে হচ্ছে 60 সেন্টিমিটার, যেটা সত্য না, তুমি একটু আগে দেখলা বিসির মান হচ্ছে 40। সুতরাং উত্তর হবে তোমার ঘ নাম্বারটা, দ্যাট ইজ এসি ইকুয়াল টু 60 সেন্টিমিটার। আশা করি তুমি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।